তাহলে আজকের কবিতার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা লেখা হয়েছে কত সালে? সেপ্টেম্বর 3, 1802, 1802 সেপ্টেম্বর 3। কিন্তু মূলত এটা তিনি লিখেছিলেন কবে? মূলত তিনি লিখেছিলেন জুলাই 31, অর্থাৎ জুলাই মাসের 31 তারিখে এটা লেখা হয়েছিল, সেম ইয়ার। তাহলে 1 নাম্বার পয়েন্ট তোমরা জানলে। তাহলে বলছে কম্পোজ মানে লেখা, কোথায়? ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে লেখা। তাহলে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা কোথায়? খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু। ওয়েস্টমিনিস্টার ব্রিজটা হচ্ছে লন্ডন শহরে থেমস নদীর ওপর। এবার তিনি হঠাৎ করে ওইখানে কেন গেলেন? তিনি আসলে তিনি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কে? তার নাম উইলিয়াম WORDS উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি তার বোনকে নিয়ে ফিরছিলেন। কাকে নিয়ে ফিরছিলেন? বোন। বোনের নাম কি? ডরোথি। তার বোনের নাম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। কোথা থেকে ফিরছিলেন বা কোথায় তিনি যাচ্ছিলেন এটাও প্রশ্ন। তিনি যাচ্ছিলেন ক্যালে। ক্যালে ফ্রান্সের একটা জায়গা। কোথাকার জায়গা? এর উচ্চারণটা কিন্তু ক্যালেইস নয়, উচ্চারণটা ক্যালে। তাহলে ফ্রান্সের একটা জায়গা ক্যালেতে তিনি যাচ্ছিলেন তার বোনকে নিয়ে। যাবার পথে তিনি লন্ডন ব্রিজে সকালবেলায় ভেরি আর্লি মর্নিংয়ে তিনি দাঁড়িয়ে ওই ব্রিজ থেকে লন্ডন শহরটার যে অপরূপ সুন্দরতা তিনি লক্ষ্য করেছেন, সেটাই তৎক্ষণাৎ ওই দিনই তিনি লেখেন। এবং এই লেখার কাহিনী বা এই কবিতাটা আমরা জানতে পাই এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থের ডায়েরি ছিল। তার নাম, সে ডায়েরিটার নাম হচ্ছে গ্রাসমেয়ার জার্নাল। দেখো, কবিতার আগে অনেক ইনফরমেশন তোমাকে জানতে হবে। তাহলে এই ডায়েরিটার নাম কি বললাম? গ্রাসমেয়ার জার্নাল। সেইখানে এই কবিতাটার উল্লেখ আছে, সেখান থেকে আমরা জানতে পারি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে একজন রোমান্টিক পোয়েট বলা হয়। আমরা অনেককে বলি রোমান্টিক পোলাপান, তা রোমান্টিক পোয়েট বলা হয়। এই রোমান্টিক পোয়েট মানে কি? রোমান্টিক মানে প্রকৃতি প্রেমী। তিনি অত্যন্ত প্রকৃতিকে নিয়ে লেখালেখি করতেন। দেখো, যেমন বাংলায় কিছু যুগ আছে, যেমন প্রাগৈতিহাসিক যুগ, নব্য প্রস্তর যুগ আছে না, আধুনিক যুগ, লৌহ প্রস্তর যুগ আছে না। ইংরাজি সাহিত্যে, ইংলিশ লিটারেচারেও কিছু এজ আছে, ভিক্টোরিয়ান এজ, জেকোবিয়ান এজ, প্যালিওলিথিক এজ, বা বলতে পারো মডার্ন এজ, বা বলতে পারো রোমান্টিক এজ। রোমান্টিক এজটা কি? যেই সময় মানুষ অত্যন্ত পরিমাণে প্রকৃতিকে নিয়ে লিখত। দেখো, প্রকৃতির বাইরে কোনো কিছু নেই। তুমি দীঘায় যাচ্ছ কেন? প্রকৃতিকে দেখবার জন্য। তুমি পুরীতে যাচ্ছ কেন? প্রকৃতিকে দেখবার জন্য। কাশ্মীর কেন যাচ্ছ? প্রকৃতিকে দেখবার জন্য। প্রকৃতি এই পৃথিবীতে সব থেকে সুন্দর জিনিস এবং ওর থেকে তুমি কখনো মুখ ফেরাতে পারবে না। এইবার এই কবিতায় যিনি লিখেছেন এই কবিতাটি, তার নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে বলা হয় রোমান্টিক পোয়েট। তিনি কবিতার সংজ্ঞা দিয়েছেন যে কবিতা কি, কবিতা কাকে বলে। কবিতার সংজ্ঞা দিতে গিয়ে তিনি একটা লাইন বলেছেন, খুব সুন্দর লাইন, এটা মনে রাখবে। স্পন্টেনিয়াস ওভারফ্লো, খুব সুন্দর লাইন বলেছেন, অফ পাওয়ারফুল ফিলিং। আরো একটা লাইন বলেছেন, ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুয়ালিটি। এই যে প্রত্যেকটা জিনিস আমি বলছি, এই প্রত্যেকটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি কবিতা সম্পর্কে, কবিতাটা কি? কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। সমস্ত ফিলিংটাকে একদম সাদরে প্রকাশ করার নাম কবিতা। আর কি বলেছি? ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুয়ালিটি। ট্রাঙ্কুয়ালিটি মানে প্রশান্তি। এই দুটো জিনিস আমরা এই কবিতার মধ্যে দেখব। তাহলে 1 নাম্বার জানলাম এই কবিতাটি কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের।
তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজে কেন গেছেন? তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। তিনি কোথায় যাচ্ছিলেন? ক্যালিস বা ফ্রান্স, যে একটা শহরের নাম ক্যালিস, ফ্রান্সের একটা জায়গার নাম ক্যালিস, সেখানে তিনি যাচ্ছিলেন। সেখানে তার এই কবিতার কথা আমরা জানতে পাই গ্রাসমেয়ার জার্নাল নামক তার ডায়েরি থেকে। ওকে, আসলে এই কবিতাটা লেখা হয়েছিল ওই দিন, মানে তিনি যাচ্ছিলেন কোন দিন? জুলাই 31 জানতে পারি আমরা। আমরা এটাও জানতে পারি কবিতার সংজ্ঞা কি। আমরা এটা জানতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট, এবং এই কবিতাটা লাইন গুনলে দেখতে পাবে এই কবিতায় 14 লাইনস আছে। লক্ষ্য করে দেখো, এই কবিতায় 14খানা লাইন আছে। কটা লাইন আছে? 14টা। তাহলে 14টা লাইন বিশিষ্ট কবিতাকে আমরা সাধারণত সনেট বলি। কি বলি? সনেট। সনেট, সনেট কথাটা এসছে সোনাটা নামক শব্দ থেকে। সোনাটা ঘড়ি নয়, সোনাটা একটা বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে বাদ্যযন্ত্রে কি থাকে? ছন্দ থাকে। গানে কি আছে? ছন্দ আছে, তাই না? তাই তো? তাহলে এই সোনাটা, মানে এই সোনাটা শব্দ থেকে একটা গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ, সেখান থেকে এসছে সনেট। দেখো, এখন শুধু কবিতা থেকে প্রশ্ন দেবে এমনটা নয়, কবিতার বাইরে থেকেও প্রশ্ন দেবে। মানে কবিতার প্রিফেস তোমাকে ভালো করে জানতে হবে, কবি পরিচিতি তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম তাহলে একটা সনেট, সনেটের 14টা লাইনের মধ্যে ডিভাইড আছে। প্রথমে 8টা, তারপরে 6টা, কখনো কখনো প্রথমে 6টা তারপরে 8টা। প্রথম 6টা যেখানে থাকবে সেটাকে বলা হবে সিস্টেট, আর 8টা যেখানে থাকবে তাকে বলা হবে অক্টেভ, তাই না? ওটা জানলে। এবার দেখো এই সনেটে এটা কি ধরনের সনেট? সনেট দু রকম আছে। একটা উইলিয়াম শেক্সপিয়ার যে ধরনের সনেট লেখে তাকে বলা হয় শেক্সপিরিয়ান সনেট। কি বললাম? শেক্সপিরিয়ান সনেট। আরেকটা সনেট হচ্ছে সনেট নাম্বার 2, সেটা তোমার পেট্রার্কান সনেট। কি সনেট? পেট্রার্কান সনেট। দু ধরনের। পেট্রাক বলে একজন ছিলেন, তিনি যখন যেই স্টাইলে সনেট লিখতেন সেটাকে বলা হয় পেট্রার্কান। তাহলে এই আমাদের বর্তমান সনেট, এটা পেট্রার্কান সনেট, বা এটাকে আমরা আবার ইটালিয়ান সনেটও বলবো। কি সনেট বলবো? এখানেই মুখস্থ করাবো, ইনফরমেশন এক গাদা থাকবে ঠিকই, কিন্তু তোমাদের তো জানতে হবেই, কিছু করার নেই। তাহলে আবার প্রথম থেকে আসি। প্রথম পয়েন্ট কি পেলাম? আচ্ছা, এটা কি ধরনের কবিতা? ইট ইজ আ রোমান্টিক পোয়েম। এটা কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কত সালে মূলত লেখা? 1802। তারিখটা কত? 31 জুলাই। মূলত এই কবিতায় বইটা যেটা লেখা সেটা হচ্ছে সেপ্টেম্বর 3। এবার প্রশ্ন, তিনি কেন ওয়েস্টমিনিস্টার ব্রিজে আছেন? কার সঙ্গে যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? তার বোনকে কোথায় আমরা পেয়েছি? কবিতার সংজ্ঞা কি? এটা কি? এটা কোন ধরনের সনেট? সনেটে কটা লাইন থাকে? অক্টেভ কি? সিস্টেট কি? আমরা সব জানতে পারলাম। ঠিক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়, কি বললাম, একজন রোমান্টিক পোয়েট। এবার একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে পড়ি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার জন্ম 1770, তার মৃত্যু 1850, অর্থাৎ 1850 সালে তার মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। প্রত্যেকটা শব্দের বাংলা মানে তোমাকে জানতে হবে। পায়োনিয়ার মানে পথ প্রদর্শক। পায়োনিয়ার মানে কি বললাম? পথ প্রদর্শক। সবাই লিখবে, আমি আশা করব প্রত্যেকের কাছে বই আছে। পথ প্রদর্শক, 1 নাম্বার ওয়ার্ড বেরোলো। পায়োনিয়ার কথার অর্থ কি বললাম? পথ প্রদর্শক। ওকে, আচ্ছা। অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, আমাদের ইংরেজি সাহিত্যে একটা আন্দোলন হয়েছিল, মুভমেন্ট হয়েছিল, যে মানুষ অত্যন্ত বাস্তব কেন্দ্রিক হয়ে পড়েছে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে পড়েছে। তখন তিনি রোমান্টিকতা অর্থাৎ প্রকৃতি প্রেম নিয়ে তিনি লেখালেখি করতেন। ঠিক, দেখো যখন 76-এর মন্বন্তর হয়েছিল তখন ওই সময় যে সমস্ত কবিতা লেখা হয়েছে সেই সময় কবিতার মধ্যে দুর্ভিক্ষের ছাপ আছে, যুদ্ধের ছাপ আছে। কেন? সুকান্ত ভট্টাচার্যের লেখাও তো তাই পাবো আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে বলছেন যে পূর্ণিমার চাঁদ যেন কি সুন্দর একটা জিনিস, রোমান্টিক একটা জিনিস। সুকান্ত ভট্টাচার্য বলেছেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, কারণ ওই এজটা তার লেখার মধ্যে রিফ্লেক্ট করে। যদি কোনো ডাক্তার কবিতা লেখেন তার লেখার মধ্যে মেডিকেল জিনিসগুলো রিফ্লেক্ট করবে। যেমন একজন ডাক্তার আছেন গিভ প্যাটেল, অনেকে জিবি প্যাটেল বলে, তো জিভ প্যাটেল বা গিভ প্যাটেল তার লেখালেখির মধ্যে মেডিকেল টার্ম ইনক্লুডেড, তার কারণ তিনি বাই প্রফেশন ওয়াজ আ ডক্টর।
বুঝতে পারলাম? তাহলে দেখলাম সাম অফ হিজ নোটেড ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কিছু লেখালেখিগুলো কি কি? লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটন অ্যাবে, ওড টু দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, প্রিলিউড। এগুলো কিচ্ছু জানার প্রয়োজন নেই, শুধু এইটুকুনি জানবে তিনি রোমান্টিক কবি। ঝামেলা শেষ। এবার এই কবিতায় কি বলা হয়েছে এটা আমি এখন পড়বো না, একদম কবিতাটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব, এবং ভীষণ সোজা একটা কবিতা। Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty, the city now doth like a garment wear. The beauty of the morning, silent and bare, ships, towers, domes, theatres, temples lie, open unto the field and to the sky. বুঝলে কিছু? এবার আমি বুঝিয়ে দিই, প্রত্যেকটা জায়গা ধরে ধরে দেখে বুঝতে পারবে। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তোকে আলাদা করে বলতে হবে নাকি? ওখান থেকে যা। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তার মানে কি? পৃথিবীর নেই আর কোনো কিছু টু শো, দেখানোর, মোর ফেয়ার, এর থেকে সুন্দর কিছু দেখানোর পৃথিবীর আর নেই। মানে এটাই পৃথিবীর আলটিমেট বিউটি। তিনি লন্ডন ব্রিজে দাঁড়িয়ে আছেন, মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে লন্ডন শহরটার দিকে তাকিয়ে ওই সকালবেলায় আর্লি মর্নিংয়ে তিনি বলছেন, ওয়াও, এটাই সেরা সুন্দরতা, এর থেকে আর কি দেখায় পৃথিবী, এটাই শেষ। ডাল উড হি বি অফ সোল। ডাল মানে কি? ডাল মানে আনইন্টেলিজেন্ট না, এখানে ডাল মানে ল্যাক অফ অ্যাস্থেটিক বিউটি। এটা কঠিন ইংরেজি হয়ে গেল। যার মধ্যে সুন্দরতাকে বোঝার, প্রকৃতির সুন্দরতাকে বোঝার বোধ নেই, তাকে ডাল বলা হচ্ছে। এখানে সবাই প্রকৃতির সুন্দরতা বোঝে না, বোঝে কি? তারা বলছে যে ব্যক্তি ডাল উড হি বি অফ সোল। সোল মানে এখানে স্পিরিট, আত্মা, মানে যে ব্যক্তির বোধ নেই সেই এই দৃশ্যটাকে এড়িয়ে চলে যাবে। উড পাস বাই মানে পাশ কাটিয়ে চলে যাবে। দু লাইন ক্লিয়ার হয়ে গেল? কোনো সমস্যা আশা করছি থাকবে না। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই দৃশ্যটা অত্যন্ত মর্মস্পর্শী। টাচিং মানে কি? মর্মস্পর্শী। ইন ইটস ম্যাজেস্টি, তার আপন নিয়মেই। এখানে ম্যাজেস্টি কথার অর্থ গ্রেটনেস, মহানতা, বা তোমরা এখানে বলতে পারো ম্যাজেস্টি কথার অর্থ সুন্দরতা। আচ্ছা, প্রকৃতি তার নিজের নিয়মেই বা নিজের মতন করে সুন্দর, তাই না? একটা সুন্দর আমি প্রকৃতির বর্ণনা দিই তোমাদেরকে। ধরো সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের পর তোমরা, মানে ইট ওয়াজ আ টরেন্টিয়াল রেন অল ডে, তোমরা আমাদের ফাঁকা মাঠটায় ঘুরতে গেলে, দূরে তাকিয়ে দেখলে একটা সুন্দর রামধনু, আর নিচে যে ফিল্ডটা সবুজ ধানের ক্ষেত, আর হালকা আকাশটা হালকা টিংটেড হয়েছে উইথ ব্লু, নীল কালারে, আর তার মধ্যে রামধনু যাচ্ছে। দেখলে সূর্যটা হালকা অস্ত যাচ্ছে, মানে লাল, তাই না? এই দৃশ্যটা তুমি কিভাবে ডেসক্রাইব করবে? শুধু দেখে বলবে অসাধারণ, তাই না? তোমরা বাড়িতে যত নায়ক নায়িকাদের ছবি আছে আনলে, বাড়িতে টানালে, সুন্দর করে দেয়ালে মারলে, কদিন পরে ওই নায়ক নায়িকারই গোফ লাগাবে, দাড়ি লাগাবে। তোমরা তোমাদের যে বিদ্যালয় থেকে যে খাতাগুলো দেওয়া হয়, দিদিকে মোদি, মোদিকে দিদি, তোমরা বানিয়েছো। তার মানে কিন্তু তুমি কখনো দেখবে কোনো প্রাকৃতিক সৌন্দর্যের ছবি রাখো, কিছু করতে পারবা না, তোমার কোয়ালিটি নেই ওই ছবির মধ্যে তুমি কিছু আঁকবে। আঁকো, কিন্তু শাহরুখ খানরে তুমি দাড়ি করে দেবে, সালমান খানকে টিপ দিয়ে দেবে, ক্যাটরিনা কাইফকে এখানে একটা ছোট করে গোফ দিয়ে দিলে, এখানে একটা বিড়ি ধরিয়ে দেবে। তোমরা দাও, আমরা দেখি, ইভেন আমরাও হয়তো ছোটবেলায় করেছি। তার কারণটা কি? প্রকৃতির সুন্দরতা সবকিছুর থেকে সেরা বা মহান।
আর সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই সাইট মানে দৃশ্য, এই দৃশ্যটা আপন নিয়মেই সুন্দর। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের কিন্তু আমি এর বাংলা মানেটা লিখিয়ে দেবো, চিন্তা করুন। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। আচ্ছা সিটি মানে শহরটা, ডথ মানে ডু, ডু এর পুরনো ফরমেশন, দেখো নিচে লেখা রয়েছে ওল্ড ফর্ম অফ ডাজ, মানে ডাজের এই শহরটা ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, পরে আছে একটা পোশাক। কিসের পোশাক? গার্মেন্ট মানে তো পোশাক, ওয়্যার মানে পরিধান করা। কিসের পোশাক? সুন্দরতার পোশাক। আজকে সুরজিৎ একটা সুন্দর পোশাক পরে এসছে, ওকে একরকম লাগছে। ধুতি পরে আসবে, আরো একরকম লাগবে। লুঙ্গি গেঞ্জি পরে আসবে। তাহলে আমাদের সুন্দরতা ভ্যারিড কিসের দ্বারা? পোশাকের দ্বারা। তাহলে প্রকৃতি তো আলাদা করে কোনো মেকআপ আর্টিস্টের কাছে যায় না। মেকআপ মানে ক্ষতিপূরণ, আমরা জানি কম্পেনসেট করা। যার মুখে এক গাদা ক্ষতি থাকে সে ক্ষতিপূরণ করে আটা ময়দা মেখে। তা আমাদের প্রকৃতির কি কোনো কেয়ারশেটের কাছে যেতে হয়? যেতে হয় না। প্রকৃতি আপন নিয়মে যেভাবেই আছে সেভাবেই সুন্দর। প্রকৃতি দানবিক, প্রকৃতি সুন্দর, এটা মনে রাখবে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সকালের সুন্দরতা কেমন? সাইলেন্ট, নিস্তব্ধ। বেয়ার মানে কি? ফাঁকা। আচ্ছা এইটুকুনি যে বুঝলাম, কোথাও কি কঠিন লাগলো? এবার দেখো প্রত্যেকটা লাইন তুমি বুঝতে পারবে। আর হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তার মানে কি? ডাল উড হি বি অফ সোল হু উড পাস বাই, হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে প্রকৃতি তার নিজের সুন্দরতাই সুন্দর। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। কঠিন বুঝতে পারছো? এবার আমি প্রথমে যখন পড়েছিলাম বুঝতে পারোনি, এবার পড়লাম বুঝতে পেরেছো? ওকে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস লাই। কি কি দাঁড়িয়ে আছে? কি কি দাঁড়িয়ে আছে বা কি কি শুয়ে আছে? এটাকে সাহিত্যের ভাষায় বলা হয় ট্রান্সফার এপিথেট। ট্রান্সফার এপিথেট মানে, যদি ধরো কেউ আজকে বললো, জানিস তো আজকে রবীন্দ্রনাথকে পড়েছি, তুই রবীন্দ্রনাথকে পড়তে পারবা? অ্যাকচুয়ালি ইউ হ্যাভ রেড সাম রাইটিংস বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তুমি আমরা কি বলি? আমি ওর ফোনটা ধরেছি। তুমি ওর ফোন ধরেছো? ওর ফোন তো অন্য জায়গায়, তুমি ওর ফোন ধরেছো? আই পিকড আপ হিজ ফোন। নো, ইউ হ্যাভ পিকড আপ হিজ কল, নট ফোন। তো এটাকে বলা হয় ট্রান্সফার এপিথেট। ক্লিয়ার? তো এখানে কি বলছে? শিপস মানে জাহাজ। তাহলে ব্রিজ থেকে প্রথম নদীর উপরে কি দেখবে? জাহাজ। আচ্ছা আর কি আছে? টাওয়ার। টাওয়ারটা এখানে সাধারণত লন্ডন টাওয়ারের কথা বলা হচ্ছে। লন্ডন টাওয়ার আমরা দেখেছি, যেই টাওয়ারটা 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। কত সেঞ্চুরিতে? লিখে নেবে কিন্তু, 11th সেঞ্চুরিতে এই টাওয়ারটা তৈরি হয়েছিল। পরীক্ষা যেখান থেকে আমি যেই জায়গাগুলো এমফেসিস করছি সেগুলো পরীক্ষা দেবেই। তাহলে 11th সেঞ্চুরিতে টাওয়ারটা তৈরি হয়েছিল। টাওয়ার কথার অর্থ এখানে তুমি বলতে পারো মিনার, দুর্গ। কি বলতে পারো? মিনার বা দুর্গ। ঠিক আছে? মিনারের আরেকটা ইংরেজি, টাওয়ারে আরেকটা ইংরেজি মিনারেট। টাওয়ারে আরেকটা ইংরেজি বললাম মিনারেট। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই লিখবে ইংলিশ সিনোনিমস। ডোমস মানে কি? গম্বুজ। গম্বুজটা কি? এই ডোমস কে আসলে ভালো করে বোঝো। ডোমস হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল, এটা একটা চার্চ। সেন্ট পল ক্যাথিড্রাল একটা কি বললাম? চার্চ। সেই চার্চটাকে ডোমস বলা হচ্ছে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। আর কি বলা হচ্ছে? থিয়েটার্স। থিয়েটার মানে কি? থিয়েটার মানে কি বলো? নাট্যশালা। আর কি আছে? টেম্পলস, মন্দির। সব কিছু কেমন শুয়ে আছে, কারণ ওদের ভেতরে যে মানুষগুলো তারা শুয়ে আছে বা ওগুলো দাঁড়িয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। ওপেন মুক্ত, মানে মাঠের ওপরে বা খোলা মাঠের ওপরে, খোলা ছাদের নিচে বা আকাশের নিচে। আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। যদি দূরে, এটা এখানে একটা হরাইজন্টাল পিকচার, মানে যদি তুমি দূরে তাকাও, দূরে তাকালে কি দেবে? মনে হয় পৃথিবীটা কোনো ভূমির সঙ্গে মিশে গেছে, মনে হয় না? সেজন্য বলা হচ্ছে আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। দূরে দেখছে তো মন্দিরটা দাঁড়িয়ে আছে। আর কে দাঁড়িয়ে আছে? টেম্পলস। টেম্পল বললাম, টাওয়ার্স, শিপস, ডোমস, এগুলো দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? ওকে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সব কিরকম?
ব্রাইট, উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, মানে ঝলমল করছে। কেন ঝলমল করছে? ইন দ্য স্মোকলেস এয়ার। দিন তো শুরু হয়নি, সবে কি, সবে হচ্ছে ভোরবেলা, ডন, প্রভাত, তা আর্লি মর্নিং। দিন শুরু হয়নি, তার মানে কলকারখানা চালু হয়নি, গাড়ি ঘোড়া চলছে না, তাহলে দূষণ নেই, এর হচ্ছে স্মোকলেস। এখানে স্মোকলেস কথার অর্থ আনপপুলেট, আনপলিউটেড। আনপলিউটেড মানে কি? পলিউশন ফ্রি। স্মোকলেস কথার অর্থ কি বন্ধুরা বললাম? পলিউশন ফ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, নেভার, তাহলে আবার এই অবধি দেখি, এয়ার পর্যন্ত ভালো করে বুঝি, এয়ার পর্যন্ত ভালো করে বুঝি, প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এই পর্যন্ত ভালো করে বুঝি, কোথাও সমস্যা নেই তো? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। আচ্ছা, এখানে একটা শব্দ আছে স্টিপ, STWP। স্টিপ কথার অর্থ শোক, স্টিপ কথার অর্থ ওয়েট। এই দুটো মানেই কিন্তু ভেজানো। কি বললাম বন্ধুরা? বলছে সূর্য নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য এত সুন্দর করে ভেজায়নি, মানে কি? সূর্য কি ভেজাচ্ছে? এই যে গা ভিজিয়ে দিচ্ছে না, সূর্য এত সুন্দর করে ভেজায়নি। কি ভেজায়নি? ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। স্প্লেন্ডার মানে আভা, স্প্লেন্ডার মানে বিউটি, স্প্লেন্ডার মানে জৌলুস বলতে পারো। স্প্লেন্ডার মানে কি বলতে পারো? জৌলুস, রেডিয়েন্ট হতে পারে। ভ্যালি, রক অর হিল। আচ্ছা, সূর্যের যখন আলোটা পড়ে, এটা যদি সূর্য ধরি আমরা, সূর্যি মামাকে যদি এটা ধরি, এই যে আলোটা, এই আলোটা প্রথম উঁচু জায়গাগুলোতে পড়বে। উঁচু জায়গাগুলোতে কি কি আছে? ভ্যালি আছে, উপত্যকা, রক আছে, পাহাড় পাথর, আর হিলস আছে, পর্বত, ওদের উপরে পড়েছে। এবার বলছে ভেজাচ্ছে মানে কি? মানে আলোর ঝটায় ভেজানো হয়। যদি তুমি মনে করো তুলি দিয়ে কোনো রং, মানে কোনো সূর্যের রংটাকে আঁকবে, তাহলে রংটাকে ভেজাতে হবে না, তারপরে রংটা কালার করলে। তো এটা একটা, তোমরা বলতে পারো এটা একটা এক্সাজারেশন, এটা অতিরিক্ত করে বলা। সূর্যের আলোটা কখনো লিকুইড ফর্মে আসে নাকি, যে সূর্যের আলোটাকে লিকুইড ফর্ম করে ভেজানো হলো? হয় না তো, অতিরিক্ত বলা। এবং প্রথম লাইনটা আছে যেমন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে সুন্দরতা আর নেই, এটাও অতিরিক্ত বলা। মানে আদৌ তো এর থেকেও সুন্দর হতে পারে, তাই না? হতে পারে না? তো এই ধরনের ইংরেজিকে বলা হয় হাইপারবোল। কি বলে? হাইপারবোল, HYPERBOLE, হাইপারবোল বা এক্সাজারেশন মানে কি? অতিরিক্ত বলা। খুব সহজ জিনিস, বোঝো। দেখো তোমরা বড় হয়েছো, এখন ক্লাস 11-এ উঠেছো, এখন তোমাদের লেভেলটা কিন্তু অনেকটাই আলাদা করতে হবে, কারণ ক্লাস 11 এখন আর আগের মতো নেই। ক্লাস 12 আরো স্ট্যান্ডার্ড হচ্ছে, আর স্ট্যান্ডার্ড জিনিস প্রথমত একটু খারাপ লাগবে, একটু কঠিন লাগবে, কিছু করার নেই। অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইট মোর লুসিড, আরো ক্লিয়ার করবার চেষ্টা করছি, তোমরা কোঅপারেট করবে। বুঝতে না পারলে বিয়ে বাড়ি আসুনি, আমার সরাসরি বলবে। নেভার স, আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। বলছে আমি কখনো দেখিনি, আমি কখনো অনুভব করিনি, আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি এই মোদ্দা কথায় এত শান্ত, এত গভীর, এত সুন্দর সুন্দরতা। সকালের সুন্দরতা বিরাট, তুমি বুঝতে পারবে না। গ্রামের লোকরা বোঝে সকালের সুন্দরতাটা কেমন, শহরের লোকরা কি বোঝে? বোঝে না। যে ভোরবেলায় ওঠে সে বোঝে ভোরবেলার সুন্দরতাটা কেমন, সূর্য ওঠা দেখাটা কত সুন্দর, বাকিরা কি বুঝবে? বুঝবে না। দেখো প্রকৃতি ছাড়া পৃথিবীতে কিছু নেই। উই আর সাফারিং for the scorching heat of summer. Why? Because we have misbehaved with our nature, with our mother nature. আমরা misbehave করেছি তার সাথে, and what you are having actually the bad reaction of it, তাই না? আমরা যেটা পাচ্ছি তার খারাপ প্রতিফলন। আজকে আমাদের গ্রামেই 40, 43, 42, 46 চলে যাচ্ছে, শহরে কি অবস্থা? আমাদের গ্রামেই ফ্যানের হাওয়া মনে যেন কেউ আগুন নামাচ্ছে, শহরে কি অবস্থা? যদি মনে করো যে পুরো শহর জুড়ে এসি, তাহলে গ্রামে আরো কিন্তু উত্তাপ বাড়বে, দূষণ বাড়বে। তার মানে প্রকৃতি সবকিছু, প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে। প্রকৃতির টানেই মানুষ কিন্তু মানালি যায়, শিলং যায়, দার্জিলিং যায়। কার টানে? কোনো গার্লফ্রেন্ডকে দেখতে যায়, বয়ফ্রেন্ডকে দেখতে যায়, কাকে দেখতে যায়? হ্যাঁ, প্রকৃতিকে দেখতে চায়। এটা মনে রাখবে,
প্রকৃতি অসাধারণ। তুমি একদিন মোবাইল ছাড়া কিছু না, জাস্ট একটা পাহাড়ের ওপরে, যে পাহাড়টা তার অপোজিট সাইডে একটা পাহাড় আছে, একটা ঝর্ণা নেমে আসছে, তার পেছন থেকে একটা সূর্য উদয় হচ্ছে, দেখো কি দারুণ লাগবে। ওই শান্তি, ওই প্রশান্তি, ওই ট্রাঙ্কুয়ালিটি তুমি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবে না। 10টা রিলস দেখলেও তোমার অত ভালো লাগবে না। দ্য রিভার গ্লিডেড, এখানে গ্লিডেড কথার অর্থ গ্লাইড বা বয়ে চলা। এখানে রিভার, কোন রিভারের কথা বলা হচ্ছে? থেমস নদী। অ্যাট হিজ ওন সুইট উইল, দেখো এখানে রিভারটাকে হিজ বলা হচ্ছে, মানে নদীটাকে পার্সনিফিকেশন করা হয়, ব্যক্তিত্ব আরোপ। যেমন আমি আমার মতো বয়ে চলছি, তাহলে আমি তো আমার ব্যক্তি, তাহলে আমি বয়ে চলেছি। তাহলে নদী তার আপন নিয়মে চলেছে। একটা নদী যদি একটা নদী হয়, এই নদীটা যদি জাহাজ চলে, তাহলে স্রোতের অপোজিটে আসবে, বাধা পড়বে। এই নদীর জলকে কাজে লাগিয়ে কেউ চাষবাস করবে, কলকারখানায় কাজে লাগাবে। নদীর যে আপন বয়ে যাওয়ার নিয়ম, ওটা বাধাপ্রাপ্ত হবে। এখন তো দিন শুরু হয়নি পুরোপুরি, এই নদী তার আপন নিয়মে। আর এই থেমস নদীকে পুরুষ বলা হচ্ছে, গঙ্গাকে মা বলা হয়, তাই না? গঙ্গা যা থেমসও তাই, সেম, একটা লন্ডনে একটা ভারতে। এবার দেখো শেষে তিনি একটা অনুতাপ করলেন, রিপেন্টেশন। কি বললেন? ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা বাড়িকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত। হে ভগবান, প্রত্যেকটা বাড়ি যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই মাইটি হার্ট, মাইটি হার্ট, মাইটি হার্ট মানে এই দুটো শব্দের তলায় দাগিয়ে লিখবে লন্ডন শহরটাকে, নট লন্ডন, ইটস লন্ডন, লন্ডন শহরটাকে মাইটি হার্ট বলা হচ্ছে। ইজ লাইং স্টিল, এই লন্ডন শহরটা পুরোটা শুয়ে আছে। তিনি অনুতাপ হচ্ছে, তার দুঃখ হচ্ছে, এত সুন্দর দৃশ্য এরা কেউ দেখলো না, পুরো শহরটা ঘুমিয়েই কাটিয়ে দিল। বুঝতে পেরেছি? খুব কঠিন কবিতাটা। যদি আমাকে স্কুলে জিজ্ঞাসা করে স্যারেরা এই কবিতাটা বুঝেছিস, স্যারকে বলবো স্যার আমি অত ভালো করে বুঝিনি, তবুও স্যার যতটুকু এই নাবালকটা বলতে পারে শুনুন, বলছি। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, স্যার একটা সনেট। স্যার সনেট তো স্যার দু রকম হয়, আপনি হয়তো জানেন। একটা শেক্সপিয়ারিয়ান সনেট, স্যার এখানে বানানটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর একটা পেট্রার্কান সনেট, বা স্যার ওটাকে আবার ইটালিয়ান সনেটও বলি। স্যার সনেট শব্দটা স্যার কিন্তু আমার যতদূর মনে হয় সোনাটা নামক শব্দ থেকে এসছে। এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্যার। তা যাই হোক স্যার, কবিতা প্রসঙ্গে আসি। এবার আপনার মনে হতে পারে স্যার ওয়েস্টমিনিস্টার ব্রিজটা কেন আসলো, কোথা থেকে তিনি এসছেন? স্যার আসলে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, স্যার ডরোথি ওয়ার্ডসওয়ার্থের পরিচয়টা একটু দিই। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন। তাকে নিয়ে সে ফিরছিলেন বা যাচ্ছিলেন কোনো একটা জায়গায়। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে কোন জায়গায় যাবে? স্যার ক্যালেস, স্যার বানানটা কিন্তু CALAIS, স্যার ক্যালিস না, কিন্তু ক্যালে। তো ক্যালে কোথায় স্যার? ফ্রান্সে। সেখানে যাচ্ছিল, লন্ডন ব্রিজের ওপরে সুন্দর একটা দৃশ্য দেখে তারা থমকে গেল, দাঁড়িয়ে গেল। এইটুকুনি স্যার কবিতার প্রিফেস, আমি এতটুকু জানি। আরো একটা তথ্য স্যার আপনাকে বলি, যদি ভুল না হই। স্যার এটা একটা রোমান্টিক পোয়েম, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। স্যার পায়োনিয়ার মানে পথ প্রদর্শক, যতদূর আমি জানি স্যার। এর কবিতায় কি বলেছে যে এর থেকে সুন্দরতা পৃথিবীতে আর কিছু নেই। যদিও স্যার এটা একটা হাইপারবোলিক এক্সপ্রেশন। স্যার আপনি প্রশ্ন করতে পারেন হাইপারবোলিক মানে কি? মানে অতিরঞ্জিত বলা। আদেও তো এর থেকে সুন্দর থাকতেই পারে, তাই না স্যার? এইবার বলছে সেই ব্যক্তি বোকা। স্যার বোকা মানে কিন্তু পড়াশোনা না করা বোকা নয়, যার মধ্যে প্রকৃতির সুন্দরতাকে বোঝার বোধ নেই, তাকে বলা হবে বোকা, মানে ল্যাক অফ অ্যাস্থেটিক সেন্সিবিলিটি। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ অ্যাস্থেটিক সেন্সিবিলিটি? স্যার একটি প্রাকৃতিক সুন্দরতা দেখলেন, যাকে ডেসক্রাইব করতে পারলেন না, কেবল অনুভব করতে পারলেন, ওটাকেই অ্যাস্থেটিক সেন্সিবিলিটি বলে। ঠিক আছে, সেই ব্যক্তি বোকা যে ব্যক্তিটা এই দৃশ্যটাকে এড়িয়ে যাবে। প্রকৃতি তার আপন নিয়মে সুন্দর, তাকে কোনো মেকআপ খানায় মেকআপ করতে যেতে হয় না, তাই না স্যার? এইবার আরো স্যার আপনি জানুন, আমি একটুখানি বলি যে এই শহরটা পোশাকে মোড়া। কি পোশাকে মোড়া স্যার? সুন্দরতার পোশাকে মোড়া। এই শহরটা কেমন স্যার? শহরটা সকালবেলা কেমন হয়? সাইলেন্ট হয়, ফাঁকা হয়। আর ওই ফাঁকা উন্মুক্ত আকাশে, ঘাসের ওপরে, মাঠের ওপরে দাঁড়িয়ে আছে কি কোন কোন জিনিস? গম্বুজ, তারপরে স্যার টাওয়ার, তারপরে স্যার মন্দির, তারপরে স্যার
স্যার ডোমস মানে কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা স্যার, ডোমস মানে কিন্তু গম্বুজ, গম্বুজ মানে সেন্ট পল ক্যাথিড্রাল, মানে এটা গির্জার কথা বলা হচ্ছে স্যার। স্যার এইটুকুনি তো বুঝলাম। এইবার দেখুন স্যার, আর সমস্ত কিছু চকচক চকচক করছে কেন বলেন তো? কারণ সকালের যে বাতাসটা তো পলিউশন নেই, এই জন্য চকচক করছে। আর নদী তার আপন নিয়মে বয়ে চলেছে, আর সূর্যের আলোটা প্রথম পড়ছে উঁচু জায়গাগুলোতে, শেষে গিয়ে তার ক্যানোটেশন, শেষে গিয়ে তার রিপেন্টেশন, যে হে ভগবান এত সুন্দর দৃশ্য আপনিও যেমন দেখলেন না, মানুষগুলো দেখেনি লন্ডনের, তাই লন্ডন মানুষগুলোকে বলছে হে মাইটি হার্ট, মানে পিপল অফ লন্ডন, তাদেরকে মাইটি হার্ট বলা হচ্ছে। তারা শুয়ে আছে, দেখছে না। ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রতিটা বাড়িকে ঘুমন্ত মনে হচ্ছে। বাড়ি কি ঘুমোয় না স্যার? বাড়ি ঘুমায় না। তাহলে বাড়ির ভেতরে মানুষগুলোকে, এগুলোকেও সাহিত্যের ভাষায় বলা হয় ট্রান্সফার এপিথেট। যেমন স্যার ধরুন না, আপনি যদি আমাকে ফোন করেন, আমি যদি বলি যে আমি আপনার ফোন ধরেছি, আমি কি ফোন ধরতে পারবো? আমি আপনার কল ধরেছি, এই যে জিনিসটাকে ঘুরিয়ে বলা, এটাকে বলা হয় স্যার ট্রান্সফার এপিথেট। স্যার এইটুকুনি বুঝেছি, খুব বেশি হয়তো বলতে পারলাম না স্যার, এইটুকুনি স্যার বুঝেছি। ব্যাস, এই তো কবিতা। কঠিন কিছু আছে? জলের মতন করে দেওয়া হবে কবিতা, যে কোনো কবিতা, যে কোনো গল্প। ঠিক আছে, বুঝতে পারলাম।